আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপার চতুর্থ অধ্যায় অণুজীব এই অধ্যায়টা নিয়ে আমাদের রিভিশন ক্লাস শুরু করতেছি। তো আজকে আমাদের স্পেশাল ফার্স্ট লেকচার। এই অণুজীব অধ্যায়টা আমার অনেক ইম্পর্টেন্ট, প্রতি বছরই বোর্ড পরীক্ষা থেকে এটা একটা সৃজনশীল আসে। অণুজীব এর মধ্যে দুইটা অংশ আমরা জানি, একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো আমাদের ভাইরাস থেকেও যেরকম প্রশ্ন হয়, ব্যাকটেরিয়া থেকেও প্রশ্ন হয়, এবং অনেক সময় ভাইরাস আর ব্যাকটেরিয়া মিলিয়ে প্রশ্ন একটা হয়। আবার দেখা যায় অনেক সময় ভাইরাস থেকে একটা প্রশ্ন হয়, ব্যাকটেরিয়া থেকে একটা প্রশ্ন হয়, দুইটাও প্রশ্ন হয়, দুই সেট প্রশ্ন হয় এখান থেকে। তো আজকে আমরা প্রথম ক্লাসে আমরা প্রাথমিকভাবে ভাইরাস নিয়ে একটু আলোচনা করব। আমরা মূল বই মোটামুটি অনেক পড়ছি, এটা যেহেতু রিভিশন ক্লাস, মূল বইয়ের অনেক টপিক আলোচনা করা আছে আমরা জানি। তো মূল বইয়ে আমরা তেমন ফোকাস করব না, আমরা একটু সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো কীভাবে করতে হয় সেগুলো দেখে ব্যাখ্যা দিয়ে আমরা চেষ্টা করব কয়েকটা প্র্যাকটিস করতে। তো চলো শুরু করি। অণুজীব এই অধ্যায়ের আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা প্রথমত ঢাকা বোর্ড 23-এ আসার প্রশ্ন সেটা সলভ করা শুরু করবো ইনশাল্লাহ। তো দেখো, আমরা প্রথমে উদ্দীপকটা আগে পড়ি। এখানে উদ্দীপকের মধ্যে বলা হচ্ছে মিস্টার রহিম পেঁপে রিং স্পট ও মিস্টার করিম ধানের ব্লাইট রোগ নিয়ে গবেষণা করেন। তো রহিম একটা রোগ নিয়ে গবেষণা করেন, সেটার নাম পেঁপে রিং স্পট রোগ, আর করিম ধানের ব্লাইট রোগ নিয়ে গবেষণা করেন। এখন এই যে রিং স্পট রোগ আর ব্লাইট রোগ, এই দুই রোগ কিন্তু দুই রকম অণুজীবের কারণে হয়। এখন তোমাদের বুঝতে হবে কোন রোগটা কোন অণুজীবের জন্য হয়, কোনটা ভাইরাসের জন্য হয় আর কোনটা ব্যাকটেরিয়ার জন্য হয়। তোমরা দেখো তো, গেস করো তো কোনটা কি রোগের জন্য হয়। আমরা বইতে পড়ছি অনেক এগুলা। পেঁপে রিং স্পট রোগ এটা কোন কারণে হয়, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? কার জন্য এটা হয়? ভাইরাস। ভাইরাস। আচ্ছা, তো বলতেছো ভাইরাস। বাকিরা বলো তো, বাকিরা যারা আছো সবাই কি একমত পেঁপে রিং স্পট রোগ কেন হয়, কার আক্রমণে হয়, ভাইরাসের আক্রমণ নাকি ব্যাকটেরিয়া আক্রমণে? ভাইরাস। আচ্ছা, ভাইরাস বলতেছো। থ্যাংক ইউ সো মাচ রুদ্র, খুশি হলাম, এক্সিলেন্ট। কবিতা, তামান্না, 25 ব্যাচ তোমরা আসো, ইবাও আসো, তোমাদের মতামত বলো তো, রিং স্পট রোগ কার আক্রমণে হয় বেশি? এক্সিলেন্ট, হ্যাঁ, তো ভাইরাসের জন্যই হয়। ভেরি গুড, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে অবশ্যই যে ধানের ব্লাইট রোগ এটা কার জন্য হয়? ব্যাকটেরিয়ার জন্যই তো হয়। ওকে, হ্যাঁ, এটা আমাদের শেষ। তো এখন আমরা ভাইরাস নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তো ভাইরাসটা নিয়ে আলোচনা করি। তো ভাইরাস নিয়ে আলোচনা করার জন্য গহনং নিয়ে আলোচনা করতে হবে। এটার গহনঙে বলতেছে উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্ট। এজেন্ট মানে হচ্ছে তোমার অণুজীব। এজেন্ট মানে কি? অণুজীব, যার কারণে এই রোগটা হয়। তো উদ্দীপকে উল্লেখিত প্রথম রোগটার নাম রিং স্পট, পেঁপে রিং স্পট, আর এই রোগটা সৃষ্টি করে ভাইরাস। তো এই ভাইরাসটা মানব কল্যাণে কি ভূমিকা রাখে বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে ভাইরাস মানুষের জীবনের মান উন্নয়নে বা মানব কল্যাণে কি কি উপকার করে, কি কি ভূমিকা রাখে, সেটা আমাদের এখন বর্ণনা করতে হবে। এটা হচ্ছে গহনক প্রশ্ন। সবাই কি বুঝতে পারছো প্রশ্নটা? আচ্ছা, প্রথমত আমরা বুঝতে পারলাম এটার ভাইরাসের মানব জীবনের কল্যাণ নিয়ে আলোচনা করতে বলছে। তো এখন থ্যাংক ইউ, জয়েন করছো ফাতেমা, সেতু জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। এবার আমরা যাই নেক্সট। তো এখন আমরা উত্তরটা দিব কীভাবে? প্রথমত লিখব যে উদ্দীপকে আমাদের প্রথম যে রোগ সৃষ্টিকারী এজেন্ট তার নাম হচ্ছে ভাইরাস। এই লাইনটা লিখলে তুমি 1 নাম্বার পেয়ে যাবা, কারণ তোমাকে বলতে হবে উদ্দীপকের লাইনটার অর্থ কী। তো উদ্দীপকে উল্লেখিত প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্টের নাম হচ্ছে ভাইরাস। তো ভাইরাস মানব কল্যাণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে কয়েকটি কারণ বিশ্লেষণ করা হলো। এখন আমরা ভাইরাসের গুরুত্বগুলো দিব। তো প্রথমত যে গুরুত্বগুলো আমরা জানি, প্রথমত বলতেছে প্রতিষেধক তৈরিতে। প্রতিষেধক মানে টিকা তৈরিতে। যে সকল রোগের কারণে মানুষের মৃত্যু ঘটে সেই সকল রোগ থেকে বেঁচে থাকার জন্য টিকা তৈরিতে, ইনজেকশন তৈরিতে, যেটাকে বলা হয় প্রতিষেধক বা ঔষধ আর কি। যেমন বসন্ত, পোলিও, প্লেগ, টাইফয়েড, জলাতঙ্ক প্রভৃতি রোগের টিকা বা ভ্যাকসিন তৈরিতে ভাইরাসের বাণিজ্যিক ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা ভাইরাসের মাধ্যমেই এই সকল ইনজেকশনের টিকা তৈরি করি, যার ফলে রোগগুলো আমরা নিরাময় করতে পারি। আগেকার যুগে বসন্ত হলে মানুষ মারা যেত, পোলিও হলে মারা যেত, টাইফয়েড, জলাতঙ্ক হলে মানুষ মারা যেত।
এগুলো ছিল মহামারী রোগ। আল্লাহর রহমতে বর্তমানে কিন্তু এগুলো তেমন ভয়াবহ রোগ না, কারণ বর্তমানে এগুলো প্রতিষেধক তৈরি হয়েছে, কিন্তু অনেক আগে এগুলো প্রতিষেধক তৈরি হয় নাই, সেই সময় এগুলো ছিল মহামারী। যেমন বর্তমানে 2020 সালের করোনা মহামারী, তো এরকম জলাতঙ্ক, বসন্ত, পোলিও এগুলো ছিল অনেক আগের যুগের মহামারী। তো এই ভাইরাসের মাধ্যমে এই সকল মহামারীর প্রতিষেধক তৈরি করা সম্ভব হয়েছে। ব্যাখ্যাটা বুঝতে পারছো এতটুকু? কথা বলো। জি স্যার। আচ্ছা, পরবর্তী হচ্ছে জিন তত্ত্ব ও আণবিক জীববিদ্যা। জিন তত্ত্ব, আণবিক জীববিদ্যা বিষয়ক বিভিন্ন প্রকার গবেষণার কাজে ভাইরাস ব্যবহার করা হয়। 3 নম্বর, ব্যাকটেরিওফাজ হিসেবে কিছু ভাইরাস মানুষের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে বা ধ্বংস করে আমাদের উপকার করে। এই যে ব্যাকটেরিওফাজ, এর মানে হচ্ছে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। ব্যাকটেরিওফাজ বলতে বোঝায় যে সকল ভাইরাস ক্ষতিকর ব্যাকটেরিয়াকে খেয়ে আমাদেরকে সেভ করে, তাকেই বলা হয় ব্যাকটেরিওফাজ। কথা কি বুঝতে পারছো? যে সকল ভাইরাস আমাদের শরীরের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া খেয়ে আমাদেরকে সেভ করে, তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। ওষুধ হিসেবে টাইফয়েড, কলেরা, রক্ত আমাশা, প্লেগ ইত্যাদি নামক ব্যাকটেরিয়াজনিত রোগে কয়েকটি ফাজ ভাইরাস ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। সরি। এরপর হচ্ছে 5 নম্বর, পোকামাকড় দমনে। ভাইরাসকে কতিপয় ক্ষতিকারক বিপজ্জনক কীটপতঙ্গ দমনে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাসকে পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়। যে সকল তোমার জমিতে, শস্য জমিতে কীটনাশক ব্যবহার করতে হয় বা ক্ষতিকর কীটপতঙ্গ থাকে, এগুলো দূর করতে হয়, সেই সকল জায়গাতে এই ভাইরাসগুলো স্প্রে করলে সেই ক্ষতিকর কীটপতঙ্গগুলো ধ্বংস হয়ে যায় বা মারা যায়। এর ফলে কি আমাদের শস্য উৎপাদন ভালো হয়। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাই। 6 নাম্বার, বিবর্তন সংক্রান্ত তথ্য প্রমাণে জীব সৃষ্টি প্রক্রিয়া, বিবর্তনের ধারা সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য অন্যতম প্রধান উপাদান হচ্ছে কি ভাইরাস। কারণ ভাইরাস একসাথে জ্বর এবং জীবের বৈশিষ্ট্য বহন করে। মানে এই যে জিনতাত্ত্বিক বিবর্তন, এই নিয়ে গবেষণা করার ক্ষেত্রে ভাইরাস ব্যবহার করা হয়। মনে রাখবা, ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে টিউলিপ ফুল এক ধরনের ফুল আছে, সেই ফুলের পাপড়িতে বিভিন্ন ছোপ ছোপ দাগ দেখা যায়, এইগুলো হচ্ছে ভাইরাসের আক্রমণ। তোমরা দেখবা টিউলিপ ফুল দেখছো কখনো? তোমরা সামনে দেখছো, সামনে বাস্তবে দেখছো টিউলিপ ফুল? দেখছো কখনো? না স্যার। আচ্ছা, তো ইউটিউবে সার্চ করবা টিউলিপ ফুল, সার্চ দিলে দেখবা টিউলিপ ফুলটা অনেক বড় হয়, এর মাঝখানে ছোপ ছোপ দাগ থাকে। এই দাগের জন্য টিউলিপ ফুল দেখতে সুন্দর হয়। আসলে এই দাগটা হচ্ছে ভাইরাসের আক্রমণ, কিন্তু আমরা সৌন্দর্যের জন্য এটা কি সুন্দর বলি আর কি। তো এগুলোও কি ভাইরাসের উপকার। এবার হচ্ছে 8 নাম্বার, জৈবিক নিয়ন্ত্রণে। বর্তমানকালে জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাসকে ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়ার খরগোশ নিয়ন্ত্রণে মিক্সো ভাইরাস ব্যবহার করা হয়। মুখস্থ করবা, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। 9 নাম্বার, সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। ফাজ ভাইরাস সমুদ্রের ব্যাকটেরিয়া ধ্বংস করে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড মুক্ত করে সামুদ্রিক বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করতে অনেক সহায়তা করে। তার মানে আমরা 1 থেকে 9টা পয়েন্টে আমাদের ভাইরাসের যে উপকারগুলো আছে মানব জীবনে, সেই উপকারগুলো লিখে দিছি। আমরা 4-4 পেয়ে যাবো ইনশাল্লাহ। এভাবেই আমাদের পরীক্ষাতে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম গহনং সমাধানের ব্যাখ্যা। সবাই কি বুঝতে পারছো এতটুকু? থ্যাংক ইউ। 25 ব্যাচ যারা আছো রেসপন্স করো। হ্যাঁ, 25 ব্যাচ যারা আছো একটু বেশি বেশি কথা বলো। বুঝতে পারছো কিনা? ওকে, থ্যাংক ইউ। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্পেশাল ভাইরাস নিয়ে আলোচনা। তো আমরা যাই এর পরবর্তী অংশে। তো এখন আমাদের পরবর্তী রাজশাহী বোর্ড 23 সালে আরেকটা সৃজনশীল আসে, আমরা এটা এখন সমাধান দেখার চেষ্টা করি। তো রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন যেটা, এটা আমাদের কি বলছে আমরা একটু বুঝি। উদ্দীপকটি লক্ষ্য করতে বলছে। 2টা গ্রুপ লেখা আছে, ও গ্রুপ আর পি গ্রুপ, আর বৈশিষ্ট্য লেখা আছে। ও গ্রুপের বৈশিষ্ট্য হচ্ছে অতি আণুবীক্ষণিক অকোষীয়, আর পি গ্রুপের বৈশিষ্ট্য হচ্ছে আণুবীক্ষণিক আদিকোষীয়। এখন এই 2টা লাইন দ্বারা বুঝতে হবে কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া। দেখো, ও হচ্ছে আণুবীক্ষণিক জীব, পিও হচ্ছে আণুবীক্ষণিক জীব। আমরা জানি ভাইরাস ব্যাকটেরিয়া সবই হচ্ছে আণুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না। এখন কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া কেমনে বুঝবো? এই 2টা বাক্য দ্বারা বোঝা যাবে। অকোষীয় দ্বারা বোঝা যাবে এটা কি ভাইরাস না ব্যাকটেরিয়া, আর আদিকোষীয় দ্বারা বোঝা যাবে এটা ভাইরাস না ব্যাকটেরিয়া। কথা কি বুঝছো? আচ্ছা,
এখন তোমরা গেস করো যে অকোষীয় এটা কি মিন করে, এটা কি ভাইরাস না ব্যাকটেরিয়া? অকোষীয় অকোষীয় ভাইরাস। আচ্ছা আচ্ছা, অকোষীয় ভাইরাস বলতেছো, ক্লাসের সবাই এটার সাথে একমত? অকোষীয় মানে ভাইরাস, সবাই কি একমত? এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ হাফসা, সুন্দর হয়েছে। হ্যাঁ, অকোষীয় মানে ভাইরাস, কারণ আমরা জানি ভাইরাসের নির্দিষ্ট কোনো কোষ নাই বা কোষে কোনো আকার নাই, অকোষীয় বিভিন্ন শেপের হয়, এটা আমরা মূল বই থেকে পড়ছি। আর আদিকোষীয় মানে যেই কোষের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস নাই, সুগঠিত নিউক্লিওপ্লাজম নাই, মানে যেই কোষটা অনেকটা অনুন্নত, সেটাকে বলা হয় আদিকোষ। আর এই আদিকোষ নিয়ে যেই অণুজীব তৈরি হয় তার নাম ব্যাকটেরিয়া। সবাইকে ব্যাখ্যাগুলো বুঝতে পারছো? আদি কোষীয় জীব শুধুমাত্র ব্যাকটেরিয়া। আচ্ছা, এবার দেখো আমার গণনের সমাধানটা করতে হবে। উদ্দীপকে ও এর গঠন বর্ণনা করো। ও হচ্ছে ভাইরাস, এই ভাইরাসের গঠন বর্ণনা করতে হবে, অর্থাৎ ভাইরাসের ভৌত গঠন, ভাইরাসের চিত্র আঁকতে হবে, গঠন বর্ণনা করতে হবে, বিবরণ দিতে হবে। তো আমরা কিন্তু আমাদের মূল যে বই ছিল সেই মূল বইতে ভাইরাসের গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। যেমন আমরা যদি ভাইরাসের ভৌত গঠন নিয়ে আলোচনা করতে যাই, তোমরা কিন্তু এই চিত্রটা সবাই আঁকছো না? এই যে ভাইরাসের ভৌত গঠন, এই যে চিত্রটা, এই যেটা ভাইরাসের অন্তর্গঠন, এটা আঁকতে হয়, এরকম চিহ্নিত করতে হয়, এরপর এখান থেকে শুরু করে তোমার বিবরণ দিতে হয় ভাইরাসের মধ্যে কী কী আছে। এভাবে সব দিলেই তোমার পুরো ভাইরাসের গঠনটা বর্ণনা করা হয় বা পুরো উত্তরটা কারেক্ট হয়। সবাইকে বুঝতে পারছো? কথা বলো। আচ্ছা, তো এখন এটা আমাদের আঁকতে হবে। তোমরা কি চিত্রটা আঁকতে পারো? ভাইরাসের এই চিত্র আঁকতে পারো? আঁকছো কখনো? এটা আঁকতে হবে, আঁকা শিখতে হবে। এখন তোমরা এটা বাসায় একটু প্র্যাকটিস করবা, ছাপটাপ দিয়ে আঁকবা, এবং এটার গঠনে যা যা আছে, এনভেলপ, স্পাইক, ক্যাপসিমিয়ার, ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড, এগুলো আঁকতে হবে। এরপরে বিবরণটাও তোমাকে দিতে হবে। এখন এগুলো মুখস্থের বিষয়, তো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, কিছুই করার নাই। বায়োলজি সাবজেক্টটাই হচ্ছে প্রায় মুখস্থের বিষয়। দেখো, এই হচ্ছে আমাদের উত্তরটা। তো এই ছবিটা চাইলে তুমি প্রথমে আঁকতে পারো, প্রথমে ছবি এঁকে তারপর গঠন বর্ণনা করবা। এখানে তো আসলে মাঝখানে দিছে, দেখো কয়েকটা পয়েন্ট লিখছে, কয়েকটা পয়েন্ট লিখার পরে মাঝখানে ছবি দিছে। তো আসলে আমরা যখন পরীক্ষা খাতায় লিখবো, প্রথমে ছবি আঁকবো। আমরা লিখবো সাপোজ 1 নং প্রশ্নোত্তর গ, লিখবা প্রথমে একটা কথায় যে উদ্দীপকে চিহ্নিত অংশটি হচ্ছে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, এটা এক কথায় লিখবা। লিখার পরে লিখবা নিম্নে ভাইরাসের গঠন বর্ণনা করা হলো, এরপরে চিত্র আঁকবা, এরপরে গঠনগুলো 1 2 3 দিয়ে লিখে ফেলবা। কথা কি বুঝছো? সিস্টেম বলতেছি, লিখার সিস্টেম। পরীক্ষা লিখবা কি হবে, প্রথমে এক কথায় লিখবা যে উদ্দীপকের চিহ্নিত চিত্রটি হচ্ছে ভাইরাস, নিম্নে ভাইরাসের গঠন বর্ণনা করা হলো, এরপরে চিত্র আঁকবা, এরপরে কি করবা, গঠন বর্ণনা করবা। তবে আমাদের এই চিত্রটা মাঝখানে দিলেও সমস্যা নাই, তবে প্রথমে দিলে সুন্দর হয়। এটা হচ্ছে সৃজনশীল লেখার সৌন্দর্য। ক্লাসের সবাই কথা কি বুঝছো? ওকে, তাহলে চলো আমরা একটু আলোচনা করি, যদিও আমরা এগুলো আগেও বই থেকে পড়ছি, তারপরে আলোচনা করি। দেখো কি বলছে, উদ্দীপকে উল্লিখিত ও অণুজীবটি হচ্ছে ভাইরাস, এটি সাধারণ ভাইরাস, একটি সাধারণ ভাইরাসের বিভিন্ন অংশের গঠন বর্ণনা করা হলো, এবং চিত্র আঁকে গঠন বর্ণনা করবে। 1 নম্বর ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিডকে ঘিরে ভাইরাসের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে। ক্যাপসিড প্রকৃতপক্ষে অসংখ্য প্রোটিন সাব ইউনিট বা উপ একক নিয়ে গঠিত, এগুলোকে ক্যাপসিমিয়ার বলে। মানে আমাদের নিউক্লিক অ্যাসিড প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন ছাড়াও ক্যাপসিডে স্নেহ পদার্থ পাওয়া যায় এবং শ্বেতসারও পাওয়া যায়। তো এটা হচ্ছে ভাইরাসের প্রথম কথা, যে ক্যাপসিড। এগুলো আসলে বিবরণ আমি তেমন ব্যাখ্যা দিচ্ছি না, কারণ এগুলো পড়ছো সবাই, জাস্ট মুখস্থ জানা আছে, রিভিশন করতেছি। 2 নম্বর নিউক্লিক অ্যাসিড, প্রতিটি ভাইরাসের ভেতরে বা অভ্যন্তরে নিউক্লিক অ্যাসিড থাকে। সাধারণত ভাইরাসে জেনেটিক বস্তু হিসেবে ডিএনএ অথবা আরএনএ থাকে। একই ভাইরাসে কখনো উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড অবস্থান করে না, অর্থাৎ একই অ্যাসিডে ডিএনএও থাকবে আরএনএও থাকবে, এমনটি হয় না। শুধুমাত্র ডিএনএ থাকবে এমন ভাইরাস পাওয়া যায়, অথবা শুধুমাত্র আরএনএ থাকবে এমন ভাইরাস পাওয়া যায়, কিন্তু এমন কোনো ভাইরাস পাওয়া যাবে না যেখানে ডিএনএও আছে আরএনএও আছে। কথা কি বুঝতে পারছো? রেসপন্স করতে হবে।
জি স্যার। আচ্ছা, এরপরে সাধারণত প্রাণী ভাইরাস ও ব্যাকটেরিওফাজ যেমন T2 ও ভ্যাকসিনিয়া ভাইরাস এইগুলাতে শুধুমাত্র ডিএনএ থাকে। অন্যদিকে উদ্ভিদের ভাইরাস যেমন টিএমভি। আচ্ছা বলো তো টিএমভির পূর্ণরূপ কি? টিএমভি, এক্সিলেন্ট, টোবাক্কো মোজাইক ভাইরাস। এবং হচ্ছে টিআইভি ভাইরাস। এই সকল ভাইরাসের মধ্যে কি থাকে? শুধু আরএনএ থাকে। অধিকাংশ ভাইরাসের ডিএনএটা দ্বিসূত্রক হয় আর আরএনএ একক সূত্র বিশিষ্ট হয়ে থাকে। শেষ। এবার 3 নম্বর, এনভেলপ। কিছু কিছু ভাইরাসে এবং খুব অল্প সংখ্যক উদ্ভিদ ভাইরাস ও ব্যাকটেরিওফাজে ক্যাপসিডের বাহিরে একটি অতিরিক্ত আবরণ থাকে। সেই আবরণটা হয় 10 থেকে 15 ন্যানোমিটার পুরুত্ব বা মোটা। একে বহিস্থ আবরণ বা এনভেলপ বা মোড়ক বলে। মানে বাহিরে থেকে একটা আবরণ থাকে, তার নাম এনভেলপ। এইটি লিপিড, লিপোপ্রোটিন ও শর্করা দিয়ে গঠিত। আর এনভেলপের গঠনগত একককে পেপলোমিয়ার বলে। আর এনভেলপের বহিতল মসৃণ কাঁটাযুক্ত অথবা কাঁটাবিহীনও হতে পারে। এই হচ্ছে সেই বিষয়টা, যে এনভেলপ, এই যে এটা, এই যে এনভেলপটা, এই যে বাহিরের যে লেয়ারটা, বাহিরের যে ইয়াটা স্তরটা, এটা এনভেলপ। এই এনভেলপের মধ্যে কাঁটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে স্পাইক যেগুলো, এগুলোকে এনভেলপ বলে। কথা বুঝছো? আচ্ছা, এরপরে পরবর্তী এনজাইম। সাধারণত ভাইরাসে কোনো এনজাইম থাকে না, তবে কিছু কিছু এনজাইমের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন ব্যাকটেরিওফাজে লাইসোজাইম এনজাইম থাকে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিয়েজেট এনজাইম থাকে, এবং অন্যান্য এনজাইমের মধ্যে রয়েছে আরএনএ পলিমারেজ, আরএনএ ট্রান্সক্রিপ্টেজ এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইত্যাদি। তো এইভাবেই আমরা যদি ভাইরাসের গঠন বর্ণনা করি চিত্রসহ, তাহলে মোটামুটি পুরোটা উত্তর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো এতটুকু? এটা আমাকে জানো। সবাই একটু কথা বলো। 25 ব্যাচ যারা আছে রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। কবিতা বুঝতে পারছো? কবিতা, ইভা কথা বলো। তারেক কথা বলো। আচ্ছা, ওকে। আরেকটা বিষয় মনে রাখবা, আমাদের যে দুইটা সৃজনশীল পড়লাম এর মধ্যে গ নং আসতেছে ভাইরাস থেকে, গহ নং আসতেছে ব্যাকটেরিয়া থেকে, অথবা গ নং ব্যাকটেরিয়া, গ নং ভাইরাস মিলে জেলা প্রশ্ন আসতেছে, আমি দেখতেছি। তো আসলে আমাদের ভাইরাসও ভালো করে পড়তে হবে, ব্যাকটেরিয়া ভালো করতে পড়তে হবে একটা সৃজনশীল কমন পাওয়ার জন্য। ওকে, তো এটা আমাদের শেষ। এখন আমি যাই আরেকটা স্পেশাল প্রবলেম। এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 23 সাল আসার প্রশ্ন। তো এখানে যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে আমাদের বুঝতে হবে কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া। প্রথমে বলতেছে অণুজীব কে, অণুজীব এল এর বৈশিষ্ট্য। কে হচ্ছে আদিকোষী, মানুষের কলেরা রোগ সৃষ্টি করে। এল হচ্ছে অকোষীয়, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এটা দ্বারা বুঝতে পারছো সবাই কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া। বলো তো কে আসলে কি? কে, কে নাম কি হবে? এক্সিলেন্ট, ব্যাকটেরিয়া। কেমনে বুঝলে এটা ব্যাকটেরিয়া? না না, কে হবে ব্যাকটেরিয়া, কে ব্যাকটেরিয়া হবে। হ্যাঁ, কারণ কি এখানে আদিকোষ বলছে, এই জন্য ব্যাকটেরিয়া হবে। রুদ্র, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, আদিকোষ মানে ব্যাকটেরিয়া, বুঝছো রুদ্র? জি স্যার। ওকে, এবার হচ্ছে এল। এল কি হবে? ভাইরাস, কারণ এটা অকোষীয়। আবার এই বিষয়টা ভাইরাসকে, ব্যাকটেরিয়াকে কি করে আক্রমণ করে এটা আমরা জানি। শুধুমাত্র ভাইরাসই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে খেয়ে ফেলে। এখন দেখো কি বলছে গণঙে, অণুজীব এল। অণুজীব এল মানে হচ্ছে ভাইরাস। এখন এল এর সংখ্যা বৃদ্ধির ধাপসমূহ চিত্রের সাহায্যে দেখাও। দেখছো, জায়গা মতো হাত দিছে। হ্যাঁ, আমাদের চিত্র আঁকতে বলছে। আসলে বায়োলজি সাবজেক্ট অনেকের কাছে তিতা লাগে, অনেকের কাছে বোরিং লাগে, প্যারাময় সাবজেক্ট লাগে। কেন? ওই চিত্র আঁকতে বলে। এই জন্য চিত্র আঁকা যে কত কষ্ট, চিত্র আঁকতে গেলে কত সময় লাগে, কত কিছু, কত কাহিনী। এজন্য বায়োলজি অনেকের কাছে তিতা লাগে, সত্যি কথা। মুখস্থ তো এমনি হয় না, এর মধ্যে আবার চিত্র আঁকা, গঠন ব্যাখ্যা করো, কত ঝামেলা, কত কিছু। এই জন্য বায়োলজি সাবজেক্টটা নিয়ে অনেকে প্যারা খায়। তো এখন আমাদের এই যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, এটা আসলে কোনটাকে বোঝায়? ভাইরাস আসলে দুইভাবে সংখ্যা বৃদ্ধি করে, একটা লাইটিক চক্র, একটা হচ্ছে কি লাইসোজেনিক চক্র। তো আমরা আসলে যে কোনো একটা যদি ইউজ করি সেখানে, এখানে তাহলেই হয়ে যাবে। তো
তো ক্লাসে এই মুহূর্তে আমরা এই ক্লাসটা রেকর্ডে সেভ করতেছি, তো এই জন্য এটা স্টপ করলাম, তুমি একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল বায়োলজির ফার্স্ট লেকচার, আমরা এর পরের অংশটা দেখি। তো আমাদের বলতেছে এখানে যে এল যে অণুজীব আছে তার সংখ্যা বৃদ্ধির ধাপসমূহ আঁকতে হবে। তো আমরা জানি ভাইরাস দুইভাবে কি করে সংখ্যা বৃদ্ধি করে, একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে কি লাইসোজেনিক চক্র। এখানে কোনোটাই বলে নাই কোনটা দিতে হবে, আমার ইচ্ছা। তো তোমরা সবাই জানো, বইতে আমরা পড়ছি আমাদের ভাইরাস লাইটিক আর লাইসোজেনিক এই দুইভাবে কি করে সংখ্যা বৃদ্ধি ঘটায়, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। এখন এই দুইটার যে কোনো একটা দিলেই হবে। তুমি যদি চাও যে স্যার আমি লাইটিক চক্রের ছবি দিব তাও হবে, অথবা তুমি যদি চাও স্যার আমি লাইসোজেনিক চক্রের ছবি দিব তাও হবে, সবই সঠিক। কথা বুঝতে পারছো? কথা বলবে। আচ্ছা, কবিতা দেরি হয়েছে, বলছিলাম তাড়াতাড়ি আসবা, দেরি করলা কেন? দেখো তো লাইটিক চক্র এই হচ্ছে সে ছবি। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, এই 6টা চিত্র যদি ভালো করে আঁকতে পারো বিবরণ সহ, মানে চিহ্নিত অংশ সহ, তাহলে তুমি 3-3 পেয়ে যাবা। তোমাকে বলতেছি বি কেয়ারফুল। আমাদের হ্যাঁ বলো। স্যার এটা এবার আমাদের এক্সামে আসছিল টেস্টে, কিন্তু স্যার আমি শুধু চিত্র আঁকতে পারছি আর ব্যাখ্যা দেই নাই। আচ্ছা এখন কি 3 নাম্বার পাবো? এখন বলি, তোমার প্রশ্নে কি চাইছে যে চিহ্নিত চিত্র অঙ্কন করো নাকি বিবরণও চাইছে? স্যার বিবরণ চাইছে। তাহলে তুমি অর্ধেক নাম্বার পাবা। যদি বলে বিবরণ সহ চিহ্নিত চিত্র অঙ্কন করো, তাহলে তোমাকে চিত্রও আঁকতে হবে, চিহ্নিত করতে হবে, বিবরণ দিতে হবে, আদারওয়াইজ তুমি অর্ধেক নাম্বার পাবা, পুরো নাম্বার দেওয়া হবে না। এটা বোর্ড পরীক্ষার জন্য হইলেও সত্যি, কথা বুঝো সবাই। যদি শুধু বলে চিত্র আঁকো তাহলে চিত্র এঁকে দিবা 3 নাম্বার। যদি বলে বিবরণ সহ চিত্র আঁকো, চিত্র আঁকতে হবে, বিবরণও দিতে হবে, প্রতি ধাপের বিবরণ দিতে হবে, তাহলেই 3-3 4-4 পেয়ে যাবা। কথা কি বুঝতে পারছো? ওকে, তো আমরা দুইটাই শিখবো, চিত্র আঁকাও শিখবো, বিবরণ সহ শিখবো। তো চিত্রগুলো তো মোটামুটি বাসায় আঁকছো, তারপরও ইয়ে করবা, একটু পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবা। প্রথমে এইভাবে আঁকবা চিত্র, ভাইরাস উপরে, নিচে ব্যাকটেরিয়া, ভাইরাসের ওই যে ডিএনএটা ঢুকে গেছে ব্যাকটেরিয়াতে, এরপর ভাইরাসের যে ডিএনএ আছে, ব্যাকটেরিয়া ডিএনএ আছে, এটার মধ্যে আক্রমণ করছে, ডিএনএ কেটে গেছে, কেটে যাওয়ার পর আরও কাটছে, কাটার পরে আবার নতুন করে ডিএনএ অংশ তৈরি হয়েছে, সে ডিএনএ অংশের মাধ্যমে নতুন করে আমাদের ভাইরাস তৈরি হচ্ছে, ভাইরাস তৈরি হয়ে এরকম তৈরি হয়েছে, এবং একশেষে ব্যাকটেরিয়ার পুরো দেহ কেটে ভাইরাসের বাচ্চাগুলো বের হয়ে গেছে। এইভাবে ভাইরাস তার বংশবৃদ্ধি করে। এগুলো চিত্র কি আঁকতে পারবে না সবাই ভালো করে? এগুলো তো আঁকতে পারবা আশা করি, আঁকছিলাও আগে। তো এই যে আমাদের একটা ভাইরাস তার ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়া তার সন্তানের জন্ম দেওয়া বের করলো, এটাই হচ্ছে তার বংশবৃদ্ধি। এটার নামই লাইটিক চক্র। এই চক্রটাই জাস্ট আমাদের আঁকতে বলছে। আমাদের যদিও এই চক্র আঁকতে বলে নাই, বলছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ঘটে সেই ধাপটা আঁকো। তো কেউ চাইলে স্যার আমি এটা দিব না, আমি দিব লাইসোজেনিক চক্রের চিত্র, সেটাও হবে। এই হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্রের চিত্র। তো দেখতে পাচ্ছ, প্রথমে সিরিয়ালটা মেনটেন রাখবা। প্রথমে এটা 1 নাম্বার চিত্র, এরপর এটা 2 নাম্বার, 3, 4, 5, 6, এটাও 6টা ধাপে চিত্র শেষ। তো চিত্রগুলো বিবরণ আঁকবা, কি এবে কোন ধাপের পর কোন ধাপ আসতেছে, কি এবে হচ্ছে না হচ্ছে। তো এটা সম্পূর্ণ আঁকলেও দেখা যাবে তুমি 3-3 বা 4-4 পেয়ে যাচ্ছ। যদি আমাদের শুধু চিত্র আঁকলে হয় না, বিবরণ সহ লিখতে হয়, তবে স্যার ম্যাডামরা দয়ালু হলে শুধু চিত্র আঁকতেই বলবে, বিবরণ দিতে বলবে না। কারণ বিবরণ দিতে গেলে অনেক সময়, চিত্র আঁকতেও লাগে অনেক সময়, বিবরণ দিতেও লাগে সময়। তখন দেখা যায় একটা সৃজনশীল দিতে 2টা সৃজনশীলের সমান সময় চলে যায়, তো একটু সমস্যা হয় এই জায়গাতে। তো এটা আমাকে জানাও। এবার আমাদের স্যার গরু গাই ঘোড়া গাই এত পরিমাণ বড় দিচ্ছে যে আমরা 2 ঘন্টাতে 2.5 ঘন্টাতে 3টা সৃজনশীল 4টা ফুল দিতে পারিনি। এত বড় বড় প্রশ্ন তো দিছে আমাদের। আরে
এই জন্যই তো সমস্যা, বুঝছো? আসলে এত বড় বড় দেয়, যেখানে তোমার একটা সৃজনশীল মানে যেখানে তোমার দুইটা সৃজনশীল দুইটা আলাদা আলাদা নাম্বারে দেওয়া করা, তা সেখানে দুইটা সৃজনশীলের মতো একটা দিয়ে দেয় চিত্রতে। হ্যাঁ, তাইলে তো পারা গেল, তাহলে তো সমস্যা হয়ে যায়। এরকম ঝামেলা যদি বোর্ড পরীক্ষা করে, তাহলে তো একবারে অবস্থা টাইট। তখন কোনটা রেখা কোনটা লিখবা? আর পরীক্ষার সময় থাকবে চাপ প্রচুর, তাড়াহুড়া থাকবে, এর মধ্যে তো অনেক ক্ষেত্রে মাথাও কাজ করবে না, কি লিখবা না কি লিখবা মনেও থাকবে না। তুমি আশা করি বোর্ড পরীক্ষা এতটা করবে না, নিষ্ঠুরতার মতো কাজ করবে না, তারা সহজেই করবে। যেমন বোর্ড পরীক্ষা যে আলোচনা করতেছি, যে এই বোর্ডটা সিলেট বোর্ড 23, এখানে কিন্তু চিত্র আঁকতেই বলছে, গঠন বলে নাই, তার মানে চিত্র আঁকলেই 3 নম্বর পাওয়া যাচ্ছে, প্যারা নাই। কলেজের পরীক্ষাতে এরকম করে, উদ্ভট প্রশ্ন করে, কিন্তু বোর্ড পরীক্ষাতে এত কষ্ট করতে হয় না, সিমিলারলি পারা যায়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এটা দিলেও হয়ে যাবে, এটা দিলেও কি আমার শেষ কমপ্লিট। ওকে, তার মানে এটা বুঝতে পারলাম আমরা। তবে একটু যাই সমাধানে কি লিখছে একটু দেখি। তো প্রথমত তোমাকে ব্যাখ্যা দিতে হবে একটু, যে উদ্দীপকে উল্লেখিত অণুজীবটা হচ্ছে ভাইরাস। ভাইরাস সর্বদাই ব্যাকটেরিয়াকে ভক্ষণের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। এসব ভাইরাস ব্যাকটেরিয়া ফাজ নামে পরিচিত, যেমন টি2 ব্যাকটেরিয়া ফাজ ইকুয়ালি ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে সংখ্যা বৃদ্ধি করে। নিচে টি2 ফাজ ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ধাপ দেখানো হলো। এত বড় বিবরণ না দিলেও সমস্যা নেই, তুমি জাস্ট প্রথম কথা লিখে দিবা, এর পরিচয় ভাইরাস, এরপর লিখবা নিচে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ধাপগুলো অঙ্কন করা হলো, এরপর ছবিগুলো আঁকবা, শেষ। এইটা হচ্ছে আমাদের চিত্র আঁকার নিয়ম, বর্ণনা করার নিয়ম। সবাই কি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখন এটা আমাদের কমপ্লিট। এবার আমরা নেক্সট যাই, পরবর্তী প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। এবার দেখো এখানে আমাদের উদ্দীপকটা কি বলছে, খেয়াল করো, ভালো করে পড়ি। লিমা ও সীমা উভয়ই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তারা ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখলেন লিমুর রক্তের অণুচক্রিকা অনেক কমে গিয়েছে এবং সীমার রক্তে লেসিথিন এবং হিমোলাইসিন বিদ্যমান। তো লেসিথিন হিমোলাইসিন এগুলো এক একটা উপাদান, এই উপাদানগুলো রক্তের মধ্যে পাওয়া গিয়েছে। এখন আমাদের গণকে বলছে কি, গণকে বলছে লিমার জ্বরের লক্ষণগুলো বর্ণনা করো। এই যে লিমার রক্তের মধ্যে অণুচক্রিকা অনেক কমে গেছে, লিমাও কিন্তু অনেক জ্বরে আক্রান্ত হয়েছে। তো এই বিষয়টা দ্বারা তোমাকে বুঝতে হবে এটা কোন জ্বরকে ইন্ডিকেট করছে, বলতে পারবা? বলো একটু। লিমার যে জ্বর হয়েছে সে জ্বরের নামটা কি? এনিওয়ান, কে বলতে পারবে না? কবিতা, ফাতেমা, নুসরাত, রুদ্র, সাইমা, তামান্না, তোমরা কি শুনতেছো আমার কথা? আচ্ছা হ্যাঁ, ভাইরাস জনিত জ্বর, ঠিক আছে। এখন জ্বরটার নাম কি হইতে পারে, কি জ্বর? ডেঙ্গু জ্বর। এক্সিলেন্ট, হ্যাঁ ডেঙ্গু জ্বর। এটা আমাদের মনে রাখবা, ডেঙ্গু জ্বর, কারণ ভাইরাসের মাধ্যমেই এই ডেঙ্গু জ্বরটা হয়। একটু কষ্ট করে মনে রাখতে হবে। হ্যাঁ, 25 ব্যাচের আসো, ইভানা, তামান্না, তারপর হচ্ছে কবিতা, বুঝতে পারছো? ডেঙ্গু জ্বর হবে না। আচ্ছা স্যার, বুঝতে পারছি। মনে রাখবা, জ্বর মানে কি ডেঙ্গু জ্বর, মনে রাখবা। ম্যালেরিয়ার জ্বরও আছে, তবে এখানে অণুচক্রিকাটা কমে গেছে, তো এটা দ্বারা বুঝতে হবে ডেঙ্গু জ্বর। উদ্দীপকে উল্লেখিত লিমা যে জ্বরে আক্রান্ত হয়েছে তা হচ্ছে ডেঙ্গু জ্বর। আর ডেঙ্গু জ্বর মূলত ক্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বা সৃষ্টি হয়। তো নিচে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো বর্ণনা করা হলো। এখন আমাদের আমার জ্বরের লক্ষণগুলো আছে, লক্ষণগুলা। এখন ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো আলোচনা করে দিব। আমাদের বইয়ে লাস্টের মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করা আছে, ভাইরাসের লাস্ট অংশে। তো প্রথমে শীত ভাব হয়ে হঠাৎ প্রচণ্ড জ্বর দেখা দেয়। জ্বরের যে টেম্পারেচার 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে, এটা মুখস্থ রাখবা। প্রথমে একটু শীত লাগে, হঠাৎ জ্বর দেখা যায়, প্রচণ্ড জ্বর, আর জ্বর হয় 103 থেকে 105 ডিগ্রি। আমরা জানি ডেঙ্গু জ্বর হলে জ্বর থাকে প্রচুর। বাংলাদেশে 2019 সালের জুলাই পরবর্তী ডেঙ্গু জ্বর 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠেনি।
অর্থাৎ 2019 সালে যে ডেঙ্গু জ্বরগুলো হয়েছে সেক্ষেত্রে ডেঙ্গু জ্বরের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে নাই এবং শরীরের ব্যথাও অনেক কম ছিল। এটা সম্ভবত জীবাণুর কোন নতুন প্রকরণ ছিল বা ভ্যারিয়েন্ট ছিল। আমরা জানি ডেঙ্গু জ্বর হইলে সাধারণত 103-105 ডিগ্রি ফারেনহাইট জ্বর ওঠে, কিন্তু 2019 সালে যারা ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছিল তাদের পরীক্ষা করছিল, জ্বরের মাপটা ছিল 102 ডিগ্রি, এর উপর উঠে নাই। তার মানে চিকিৎসকগণ তারা বুঝতেছে যে হয়তো বা ভাইরাসে নতুন কোনো ভেরিয়েন্ট চলে আসছে ডেঙ্গু ভাইরাসে, এজন্য তাপমাত্রাটা এত বেশি না, কম। কথা কি বুঝছো? আচ্ছা, তো বলতেছে যে সাধারণত স্ত্রী ডেঙ্গু মশা কামড়ানোর 2 থেকে 7 দিন পর জ্বর দেখা যায়। তোমরা কি জানো মশা যে কামড়ায়, ডেঙ্গু মশা, পুরুষ ডেঙ্গু মশা কিন্তু মানুষকে কামড়ায় না। তোমরা কি জানো এটা? না স্যার, জানতাম না। আচ্ছা, তো আসলে হ্যাঁ বলি, আসলে ডেঙ্গু যে মশাটা, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ডেঙ্গু মশাটা, পুরুষ ডেঙ্গু মশা কখনো মানুষকে কামড়ায় না। শুধুমাত্র স্ত্রী ডেঙ্গু, হ্যাঁ শুধুমাত্র স্ত্রী মশাটা যেটা আছে সেটাই কামড়ায়। কেন কামড়ায়? আসলে আমাদের শরীরে থাকে প্রোটিন, এই প্রোটিনটা স্ত্রী যে ডেঙ্গু মশা আছে তার প্রয়োজন হয় ডিম পাড়ার জন্য। তো এই প্রোটিনের জন্যই আমাদেরকে কামড়ায়। তো আজকে শিখে ফেললাম যারা এটা জানো না, শুধুমাত্র স্ত্রী যে মশা আছে সেই মশাটাই মানুষকে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। কারণ স্ত্রী মশা যখন ডিম পাড়তে যাবে তার প্রোটিন লাগবে, সেই প্রোটিনটা মানুষের শরীর থেকে সে নেয়। তো কামড় দিয়ে রক্তের মাধ্যমে সে প্রোটিনটা গ্রহণ করে, তারপরে সে ডিম পাড়ে, বাচ্চা ফুটে। এই জন্য ডেঙ্গু মশাটা, স্ত্রী ডেঙ্গু মশাটাই কামড়ায়, পুরুষটা কামড়ায় না। কথা কি বুঝতে পারছো এবার? সবাই কথা বলো। ওকে, তো বলতেছে সাধারণত স্ত্রী ডেঙ্গু মশা কামড়ানো 2 থেকে 7 দিন পরে ডেঙ্গু জ্বর দেখা দেয়। ডেঙ্গু জ্বরে রোগীর তীব্র ব্যথা হয়, প্রচন্ড ব্যথা, হাতে পায়ে ব্যথা, সব জায়গায় ব্যথা, চোখের পেছনে ব্যথা, পেটে ব্যথা, কপালে ব্যথা, গলা ব্যথা, মানে সব জায়গায় খালি ব্যথার ব্যথা, বুঝছো? যারা ডেঙ্গু জ্বর হয়েছে সবার খালি ব্যথার ব্যথা। তো রোগীর সমস্ত শরীরে মাংসপেশি, পিঠ, কোমর, ঘাড়, হাড়ের জোড়ায় জোড়ায়, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে ব্যথা হয়। একটা কথা আছে না, ওই যে বিজ্ঞাপন দেয় যে মাঝে মাঝে দেখো না, ওই যে গাড়িতে উঠলে জান্ডু মলম, আপনার কি জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে ব্যথা, এখনই ব্যবহার করুন আমাদের জান্ডু মলম। দেখছো এরকম বিজ্ঞাপন? দেখছো না? দেখছো? আচ্ছা, একজন দেখছো, বাকিরা কথা কোনাকে চুপচাপ কেন? তোমরা দেখো না কখনো এরকম বিজ্ঞাপন? হ্যাঁ, তো এরকম বিজ্ঞাপন হয়। তো এটাই আর কি বিষয়টা। যাক, তো এটা বুঝতে পারছো আশা করি। তো এই ব্যথাগুলো হয়। এরপরে বলতেছে মেরুদণ্ডের ব্যথা সহ কোমরের ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ। একে হাড় ভাঙ্গা জ্বর বলে। কেন হাড় ভাঙ্গা জ্বর বলে? প্রতিটা গোড়ায় গোড়ায় জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য। শরীরে লালচে রঙের র্যাশ বা ফুসকুড়ি দেখা দিতে পারে, বমি বমি ভাব হয়, খাবার অরুচি হতে পারে, মারাত্মক পর্যায়ে পৌঁছালে রক্তক্ষরণও হয়। তো এই হচ্ছে আমাদের এই যে জ্বর, সেই জ্বরের ব্যাপারটা। তো মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের মূলত ভাইরাসের আক্রমণেই এই ডেঙ্গু জ্বরটা হয়ে থাকে। আর ডেঙ্গু জ্বরে মূলত সবচেয়ে যে পয়েন্টটা সেটা হচ্ছে জ্বর হয় প্রচুর, 103 থেকে 105, আর প্রচুর ব্যথা হয়, সারা শরীরে ব্যথা। এর পাশাপাশি তো অনেক আমাদের উপসর্গ আছে। তার মানে এই সকল কারণটা দেখা দেয় যখন আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই বা আক্রান্ত হয়। এই হচ্ছে ব্যাখ্যা। এটা আমাকে জানাও যে এই ব্যাখ্যাগুলো বুঝতে পারলা কিনা সবাই? কথা বল। আচ্ছা, তো এটা আমাদের শেষ। এরপরে আমরা পরবর্তীতে যাই। 5 নাম্বার, চট্টগ্রাম বোর্ড 23-এ আসা প্রশ্ন। এখন দেখো,
এখন আমাদের এখানে চিত্র লেখা আছে, চিত্রটার মধ্যে বলতেছে উদ্দীপকে এ এর সংখ্যা বৃদ্ধির কৌশল বর্ণনা করো। এখন উদ্দীপকে যে এই অংশটা আছে, এই অংশটার নাম তোমাকে বলতে হবে। এই অংশটার নাম কি, যে এতটুকু অংশের নাম বলো তো, এটা কি? বলো। ভাইরাস। আচ্ছা, ভাইরাস বলতেছো একজন, বাকিরা বলো তো। ফাতেমা, কবিতা, রুদ্র, তামান্না, তোমরা কি বলো? স্যার বুঝি নাই। আচ্ছা, মানে প্রশ্ন হচ্ছে, আচ্ছা এক্সিলেন্ট, গুড। আচ্ছা প্রশ্ন হচ্ছে বি একটা অংশ, এ একটা অংশ, এ হচ্ছে এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটা অংশ, এইটা এই অংশটার যেই সংখ্যা বৃদ্ধি, সেই সংখ্যা বৃদ্ধির কৌশল বর্ণনা করতে হবে। তো আসলে এই অংশটার নাম কি? ব্যাকটেরিয়া স্যার? না, এটা হচ্ছে তোমার ভাইরাস, টি2 ফাজ ভাইরাস। টি2 ফাজ ভাইরাস আমি দেখাই রুদ্র, আমাদের বইতে টি2 ফাজ ভাইরাস দেখতে এরকম ব্যাঙাচির মতো, আমি ছবি দেখালে বুঝবা। হ্যাঁ, টি2 ফাজ ভাইরাস ব্যাঙের মতো আর কি, ব্যাঙাচির মতো দেখতে। দেখো এই যে ব্যাঙাচি আকৃতির ভাইরাস টি2 ফাজ ভাইরাস, এরকম এই যে এরকম থাকে, এরকম লম্বা থাকে, এটাকে বলা হয় টি2 ফাজ ভাইরাস। তো এই চিত্রটা আর কি ছোট্ট করে লেখা, তো আসলে বুঝতে সমস্যা হচ্ছে। তো এটা হবে কি ভাইরাস, এই যে লম্বা ভাইরাস। আমি বলছি এই ভাইরাসের সংখ্যা বৃদ্ধি কেমনে হয় এটা ব্যাখ্যা করতে হবে। এখন এটা আমরা কি দিব বলো তো, কোনটা দিব, লাইটিক না লাইসোজেনিক, কোনটা দিব বলো, কথা বলো। আমি বললাম যে আমাদের ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করবে, দুই ভাবে করা যায়, লাইটিক চক্রেও করা যায়, লাইসোজেনিক করা যায়। এখন কোনটা দিবা? হ্যাঁ, লাইটিকই দাও। তবে এখানে কিন্তু চিত্র আঁকতে বলে নাই, বলছে কি কৌশল। কৌশল মানে কি জানো? বিবরণ। আমরা লিখবো উদ্দীপকে এই চিত্রটি হচ্ছে টি2 ফাজ ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস। ভাইরাস সর্বদাই সংখ্যা বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার উপর আক্রমণ করে। নিচে টি2 ফাজ ভাইরাসের সংখ্যা বৃদ্ধির কৌশল বর্ণনা করা হলো। এখানে কিন্তু আমরা চিত্র আঁকলে হবে না, এখানে কি করতে হবে, বিবরণ দিতে হবে। লাইটিক চক্রের বিবরণ অথবা লাইসোজেনিক চক্রের বিবরণ যাই দাও, যেমন সংযুক্তি, তারপর হচ্ছে স্পর্শক তন্তুর সংকোচন, ফাজ ভাইরাসের অনুপ্রবেশ, সংশ্লেষণ, দেহের খণ্ডীকরণ, নতুন ভাইরাস মুক্তি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের এখানে শুধু বিবরণ দিতে হবে, বিবরণ দিলেই হয়ে যাবে। এখানে আমরা কিন্তু আগের একটা চিত্রে দেখছিলাম শুধু চিত্র, আগের প্রশ্নে শুধু চিত্র দেখছিলাম। যেমন দেখো এই যে আমাদের যে ইয়াটা ছিল লাইটিক চক্র, যে ছিল লাইটিক চক্রে শুধু চিত্র দেখছিলাম, কারণ আগে চিত্র চাইছিল ওই প্রশ্নে, এখানে কিন্তু চিত্র চাই না, বলছে কৌশল। কৌশল মানে যেইভাবে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে তার বাচ্চাগুলো জন্ম নেয়, এই কৌশলটা আমাদের বিবরণ করতে হবে। যেমন যে সংযুক্তি, কিভাবে টি2 ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে আক্রমণ করে, তারপর হচ্ছে পরবর্তী ধাপে ডিএনএ অনুপ্রবেশ করায়, প্রতিলিপন করায়, এরপরে খণ্ড একত্রিত করে নতুন ভাইরাস তৈরি করে মুক্ত করে দেয়। এইভাবেই লাইটিক চক্র সম্পন্ন হয়। এগুলো সব লিখতে হবে, এটাই আমাদের বলছে কৌশল। কৌশল মানে পুরো বিবরণটা লিখতে হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের এটার উত্তরটা। তো আসলে আমরা এই পুরো উত্তরটা দিব আমাদের যে ইয়া দেওয়া আছে সংযুক্তি, এটা যেটা যা যা দেওয়া আছে সম্পূর্ণটা আমরা বই থেকে পড়লেই হয়ে যাবে। তারপরও আজকের মতো আমি এটা পরিশেষ করে দিই, একটু পড়াই, দেখো কি বলছে। উদ্দীপকে এই চিত্রটি হলো টি2 ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস সর্বদাই সংখ্যা বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার উপর নির্ভরশীল। নিচে টি2 ফাজের যে লাইটিক চক্রের কৌশল কিভাবে সে বংশ বৃদ্ধি করে তার বিবরণ দেওয়া হলো। প্রথমে সংযুক্তি। টি2 ব্যাকটেরিয়া ফাজ সাধারণত ইকোলি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ব্যাকটেরিয়ার নাম ইকোলি ব্যাকটেরিয়া, সেখানে আক্রমণ করে বংশ বৃদ্ধি করে। ইকোলি ব্যাকটেরিয়ামের কোষ প্রাচীরে ফাজ ভাইরাসের প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকে। সেই রিসেপ্টর সাইটের প্রোটিনের সাথে ফাজ ক্যাপসিডের স্পর্শক তন্তুর প্রোটিনের রাসায়নিক ক্রিয়ার ফলে ব্যাকটেরিয়ামের প্রাচীরে টি2 ফাজ দৃঢ়ভাবে সংযুক্ত হয়।
এটি হলো আক্রমণের সূচনা। মানে আমাদের মেন বইয়ে যে যে পয়েন্টগুলো বলছে বা তোমরা পড়ছো সেগুলো লিখে দিবা। আমি এগুলার ব্যাখ্যা দিচ্ছি না, জাস্ট আমি পড়ে যাচ্ছি মেন বইয়ের আলোচনাগুলোই, যা যা লিখে আছে সেগুলো লিখে দিলেই হয়ে যাবে। এরপর হচ্ছে 2 নাম্বার, স্পর্শক তন্তুর সংকোচন। এই পর্যায়ে স্পর্শক তন্তুগুলোর সংকোচনের ফলে বেস প্লেটটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের সংস্পর্শে চলে আসে। 3 নাম্বার, ফাজ ডিএনএ অনুপ্রবেশ। এই সময় ফাজের লেজ থেকে বা ব্যাকটেরিওফাজের লেজ থেকে লাইসোজাইম এনজাইমটা নিঃসৃত হয়, যা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে সূক্ষ্ম ছিদ্র সৃষ্টি করে দেয়। মিউকোপেপটাইড স্তরকে দ্রবীভূত করে একটি সূক্ষ্ম ছিদ্র সৃষ্টি করে, আর এই ছিদ্রের মধ্য দিয়ে ফাজ ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার কোষের মধ্যে প্রবেশ করে। তোমরা কি এগুলো পড়ছো না বইতে? এগুলো কি জানো না তোমরা? আচ্ছা, বাকি কথাগুলো এগুলো জানো সবই। আচ্ছা, 4 নাম্বার, সংশ্লেষ বা অনুলিপন। ফাজ ডিএনএ পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করার পর পোষক কোষের আরএনএ পলিমারেজ ব্যবহার করে ফাজ এমআরএনএ তৈরি করে। ফাজ এমআরএনএ পরে প্রোটিন তৈরি করে একটি বিশেষ প্রোটিন ইকোলি ডিএনএকে খণ্ড বিখণ্ড করে নষ্ট করে দেয়। ফাজ ডিএনএ নিউক্লিওটাইড কোষের রাইবোজোম, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদির কর্তৃক গ্রহণ করে এবং নিজের ইচ্ছা মতো নতুন ফাজ ডিএনএ প্রতিলিপন করে নেয় এবং ফাজ কোট প্রোটিন তৈরি করে। এরপর 5, বিভিন্ন দেহাংশে একত্রিত করা। পোষক কোষের অভ্যন্তরে প্রতিটি ফাজ ডিএনএ একটি একটি করে প্রোটিনের সঙ্গে মাথার সঙ্গে প্রবেশ করতে পারে। পরে ক্রমান্বয়ে মাথার অংশে সোজা লেজের শেষ অংশের স্পর্শক তন্তু, স্পাইক ইত্যাদি সংযুক্ত হয়ে পূর্ণাঙ্গ ব্যাকটেরিওফাজ হিসেবে আত্মপ্রকাশ করে, মানে বাচ্চাটা তৈরি হয়। নতুন ভাইরাস মুক্তি পায় বা লাইসিস ঘটে। পোষক কোষের অভ্যন্তরে প্রচুর সংখ্যক ব্যাকটেরিওফাজ বা বাচ্চা তৈরি হওয়ার পর ফাজ বাচ্চাগুলো লাইসোজোম এনজাইমের তৈরি করে কার্যকারিতার পোষক কোষের প্রাচীরে বিদীর্ণ করে বা ভেদ করে বা ছিঁড়ে নতুন সৃষ্ট ব্যাকটেরিয়া বাচ্চাগুলো বাহিরে মুক্ত হয়ে বের হয়ে আসে। এভাবেই ব্যাকটেরিয়ার ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ঘটে। সবাইকে বুঝতে পারছো? পুরো বিবরণটা এইভাবে কৌশলটা লিখতে হবে। তো এইভাবেই আমাদের এই আজকের ক্লাসটা সম্পূর্ণ কমপ্লিট হলো।